তারপর সে সোফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথার শিরা ছিঁড়ে গেছে মনে হয়। সোমস এবং মিসেস পেবলকে লক্ষ্য করে একটু পরে সে বলল, মারা গেছেন ঘন্টাখানেক হবে। আহা বেচারা, তোমরা টেলিগ্রাম করে ওর বোনকে খবর দাও, আর আমি কফিনওয়ালাকে খবর দিচ্ছি। সে এসে মৃতদেহ সাজানোর ব্যবস্থা করবে। ক্ষণ মিথ্যেবাদী কোথাকার! আমি গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, ছোট লোক, পাজি, মিথ্যেবাদী! কোন সাহসে আমার চাকর বাকরদের তুই বলছিস যে আমি মরে গেছি, যেখানে যেখানে আমি তোর চোখের সামনেই দাঁড়িয়ে রয়েছি? ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন দেশ বিদেশের কয়েকটি অলৌকিক এবং অতি প্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প ভিনসেন্ট ও স্যালিভান রচিত জীবিত ও মৃত, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। রাভেনেল হলের এটাই সবচেয়ে খারাপ। বারান্দাগুলো ছায়াময় লম্বা, ঘরগুলো অন্ধকার ছাতা ধরা, ছবিগুলো পর্যন্ত মলিন, আর তাদের বিষয়বস্তু আরো শোচনীয়। হেমন্তের কোনো সন্ধ্যায় যখন বাগানের গাছগুলোয় বাতাস কেঁদে কেঁদে ফেরে, শুকনো পাতা শীষ দেয়, গুঞ্জন তোলে, আর বৃষ্টির ফোঁটা সরবে ঝাঁপিয়ে পড়ে জানলায়, তখন যে অল্প সাহসী মানুষেরা ভয় দিশেহারা হয়ে পড়বে সে আর আশ্চর্য কি। সুতরাং আমার পরিচিত লোকেরা যখন রাভেনেলে থাকতে ভয় পায় তখন আমি খুব একটা অবাক হই না। এমনকি উইলভার্ন পর্যন্ত হাল ছেড়ে দিল, অথচ সে সৈন্যদলে চাকরি করে, নিয়মিত পোলো খেলে। ওর অন্তত আরো সাহসী হওয়া উচিত ছিল। ও যেদিন বিদায় নেয় তার আগের দিন রাতে আমি ওকে আমার তত্ত্ব বোঝাচ্ছিলাম। যদি কয়েক ফোঁটা মানুষের রক্ত সামনে ফেলে খুব গভীরভাবে মনোনিবেশ করা যায়, তাহলে কিছুক্ষণ পরে কোনো পুরুষ বা নারীকে দেখতে পাওয়া যাবে এবং সারা রাত সে তোমাকে সঙ্গ দেবে। এমনকি দিনের বেলায় অপ্রত্যাশিত সব জায়গায় সে তোমার সঙ্গে দেখাও করতে পারে। যখন এইসব তত্ত্বকে বুঝিয়ে বলছি, ও আমাকে বাধা দিল। ভাই অ্যালিস্টার, ও বলতে শুরু করলো, যে করে হোক এই জায়গাটা তুমি ছেড়ে দাও, শহরে যাও, একটু ঘুরে ফিরে। সত্যি এ বাড়িটা তোমার ছেড়ে দেওয়া উচিত। আমি জবাব দিলাম, হ্যাঁ যাই, আর হোটেলের বাজে খাবার আর ক্লাবের বাজে আলোচনার বিষে মরি আর কি। না ভাই, ধন্যবাদ। আমার স্বাস্থ্যের জন্য তুমি যেরকম চিন্তিত হয়ে পড়েছ, তাতে তো আমি মনে মনে দুর্বল হয়ে পড়ছি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। মেঝেতে পা ঠুকে ও বলল, কালকের পর আমি যদি আর একদিনও এ বাড়িতে থাকি তো কি বললাম? এখানে এখানে একমাত্র পাগলই থাকতে পারে। ওই ছিল আমার শেষ অতিথি। ও চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরে সামনে কয়েক ফোঁটা রক্ত ফেলে আমি লাইব্রেরি ঘরে বসেছিলাম। এই কদিনে আমার তত্ত্ব প্রায় নির্ভুল হয়ে উঠেছে, কিন্তু তাতে একটা গোলমালও ছিল। যাকে আমি সবসময় সামনে দেখতাম সে ছিল এক বৃদ্ধা। মাথার চুল সিঁথি কেটে সামনে দুভাগ করা, সেই চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চুলের এক পাশ সাদা আর অন্য পাশ কালো। তার বয়সে নুয়ে পড়া চেহারাটা আমি স্পষ্ট দেখতে পেতাম, কিন্তু তাতে একটা খুঁত ছিল। তার কোনো চোখ ছিল না। আমি চোখ দুটোকে কল্পনায় আপ্রাণ দেখতে চেষ্টা করতাম, আর তখনই তার শরীরটা কুঁচকে গিয়ে পচে যেত আমার চোখের সামনে। কিন্তু আজ রাতে আমি এক মনে ভাবছি, আর শুধুই ভাবছি। এত মনোযোগ দিয়ে
আগে কখনো কাউকে ভাবিনি। একসময় দেখতে পেলাম চোখ দুটো ধীরে ধীরে এসে যেন হামাগুড়ি দিয়ে মাথার ঠিক জায়গা মতো বসে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে ভারী কিছু একটা পড়ে যাওয়ার ভয়ঙ্কর শব্দ ছিটকে এলো আমার কানে। এক ঝটকায় দরজা খুলে গেল, দুজন ছি ঢুকলো ঘরে। ওরা আমার চেয়ারের নিচে পাতা কার্পেটটা দেখলো, আর সঙ্গে সঙ্গেই ভয় সাদা হয়ে গিয়ে ও ভগবান, ও ভগবান এইগুলো চিৎকার করে জড়সড় হয়ে বেরিয়ে গেল। লাইব্রেরিতে এইভাবে ঢোকার সাহস তোমাদের হলো কোত্থেকে? আমি কঠোর স্বরে জানতে চাইলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। সুতরাং ওদের পিছু নিলাম। দেখলাম বারান্দার একেবারে শেষ প্রান্তে বাড়ির সব ঝি চাকরেরা এক জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। মিসেস পেবল, তীক্ষ্ণ স্বরে প্রধান পরিচারিকাকে লক্ষ্য করে আমি বললাম, কালকেই যেন এই মেয়ে দুটিকে ছাড়িয়ে দেওয়া হয়। এত বড় আস্পর্ধা! হ্যাঁ মিসেস পেবল, আপনার কিন্তু আরো সাবধান হওয়া উচিত। কিন্তু সে আমার কথা কানেই তুলল না। তার মুখ তখন আতঙ্কে বিকৃত হয়ে উঠেছে। সর্বনাশ! মিসেস পেবল বলল, সে কি? চলো চলো, আমরা সবাই মিলে লাইব্রেরিতে যাই। সবাইকে লক্ষ্য করে শেষ কথাগুলো বলল সে। এ বাড়ির মালিক এখনো আমি, না আর কেউ। মিসেস পেবল, একটা টেবিলে সজোরে ঘুষি মেরে জানতে চাইলাম। ওদের 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 কেউ যেন আমাকে দেখতে পাচ্ছে না, বা আমার কথা শুনেও শুনছে না। বলতে গেলে আমি যেন এক মরুভূমিতে দাঁড়িয়ে চিৎকার করে চলেছি। ওদের অনুসরণ করে আমিও বারান্দা ধরে রওনা হলাম এবং নানা রকম আদেশের সুরে বারবার করে বারণ করলাম লাইব্রেরি ঘরে ঢুকতে, কিন্তু ওরা আমাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ল। অগ্নি আধারের সামনে পাতা কার্পেট ঘিরে জটলা করে দাঁড়িয়ে রইল। তারপর ওদের ৩-৪ জন কিসব টানাটানি করতে লাগলো, ধরে তুলতে লাগলো, যেন কোনো নিস্তেজ দেহ টেনে তুলে নিয়ে আসছে। তারপর সেই অদৃশ্য বোঝা নিয়ে হোঁচট খেতে খেতে একটা সোফায় নিয়ে গিয়ে রাখলো। আমার পুরনো পরিচারক সোমস কাছেই দাঁড়িয়েছিল। বেচারা দাদা বাবু, চাপা কান্নায় ভেঙে পড়ে সে বলল, আমি তাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, আর উনি কিনে এইভাবে মারা গেলেন এই কচি বয়সে। এসব কি ব্যাপার সোমস? আমি ওর কাঁধ খামচে ধরে ঝাঁকাতে শুরু করলাম, চিৎকার করে বললাম, আরে আরে আমি মরিনি! কি আশ্চর্য! এই তো তোমার সামনে। সে কিন্তু এতটুকু নড়ল না। তখন আমি একটু ভয় পেলাম। সোমস, সোমস! ওকে ডাকলাম, এই, তুমি আমাকে চিনতে পারছো না? ছোটবেলায় আমার সাথে কত খেলা করেছো, মনে নেই? ওদের বলো সোমস যে আমি মরিনি, প্লিজ সোমস, সোমস! সে ঝুঁকে পড়ে সোফায় চুমু খেলো। আমার মনে হয় কোনো গ্রামে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনা উচিত, মিস্টার সোমস। মিসেস পেবল বলল। সঙ্গে সঙ্গে সোমস কাউকে পাঠানোর জন্য বেরিয়ে গেল ঘরের বাইরে। এই ডাক্তার লোকটা একটা অপদার্থ, গর্ধব। তাকে আমি বাড়ি থেকে একবার বের করে দিয়েছিলাম, কারণ ত্রাণকর্তা ঈশ্বরে সে বিশ্বাসী ছিল, আবার একই সঙ্গে নিজেকে একজন বিজ্ঞানের লোক বলে দাবি করত। সে আমার বাড়ির চৌখাট যেন না মাড়ায়, এই ছিল আমার ইচ্ছে। সুতরাং আমি মিসেস পেবলকে সারা বাড়িময় অনুসরণ করে বেড়াতে লাগলাম আর চিৎকার করে বারণ করতে থাকলাম ডাক্তার বাবুকে যেন না ডাকা হয়। কিন্তু তার তরফ থেকে না পেলাম কোনো উত্তর, না পেলাম কোনো ইশারা, যাতে বোঝা যায় যে সে আমার কথা শুনতে পেয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা হলো লাইব্রেরির ঘরের দরজায়। এই যে! তার মুখে এক ধাক্কা মেরে তীব্র ব্যঙ্গের সুরে বললাম, আবার কোনো নতুন প্রার্থনা শেখাতে এসেছেন বুঝি? কিন্তু
সে এমনভাবে আমাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো যে আঘাতের লেশমাত্র টের পেয়েছে বলে আমার মনে হলো না। তারপর সে সোফার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। মাথার শিরা ছিঁড়ে গেছে মনে হয়। সোমস এবং মিসেস পেবলকে লক্ষ্য করে একটু পরে সে বলল, মারা গেছেন ঘন্টাখানেক হবে। আহা বেচারা, তোমরা টেলিগ্রাম করে ওর বোনকে খবর দাও, আর আমি কফিনওয়ালাকে খবর দিচ্ছি। সে এসে মৃতদেহ সাজানোর ব্যবস্থা করবে ক্ষণ। মিথ্যেবাদী কোথাকার! আমি গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, ছোট লোক, পাজি, মিথ্যেবাদী! কোন সাহসে আমার চাকর বাকরদের তুই বলছিস যে আমি মরে গেছি, যেখানে যেখানে আমি তোর চোখের সামনেই দাঁড়িয়ে রয়েছি? সোমস ও মিসেস পেবলের সঙ্গে ডাক্তার ততক্ষণে বারান্দা ধরে অনেকটা পথ হেঁটে গিয়েছে। আমার দিকে ওরা একবারও ফিরেও তাকালো না। সারাটা রাত আমি লাইব্রেরিতে বসে রইলাম। আশ্চর্য বলতে হবে, আমার একটু ঘুম এলো না, আর খিদেও পেল না। সকাল হতেই সব লোকেরা এসে গেল এবং আমার শত বারণ সত্ত্বেও ওরা অদৃশ্য কোনো জিনিসকে ঘিরে কি সব কাজ করতে লাগলো। সুতরাং সারাটা দিন আমি লাইব্রেরিতে বসেই রইলাম, হয়তো গোটা বাড়িময় ঘুরে বেড়াতে লাগলাম। রাতে লোকজন আবার ফিরে এলো, এবার সঙ্গে একটা কফিন নিয়ে। তখন নিতান্তই রসিকতা বসে ভাবতে লাগলাম, এত সুন্দর একটা কফিন খালি পড়ে থাকবে, ফলে ফলে রাতটা আমি সেই কফিনেই শুয়ে কাটিয়ে দিলাম। নিশ্চিন্ত আরামে স্বপ্নহীন ঘুম নেমে এলো চোখে। এত আরামে আগে কোনো দিন ঘুমোইনি। পরদিন সবাই যখন এসে হাজির হলো তখন আমি বিশ্রামে মগ্ন। তারপর কফিনওয়ালা আমার দাড়ি গোঁফ কামিয়ে দিল। আশ্চর্য অনুভূত লোক বটে। সেদিন সন্ধ্যায় নিচের তলায় আসতেই নজরে পড়ল হল ঘরে কিছু মালপত্র রাখা আছে। জানতে পারলাম আমার বোন এসে পৌঁছেছে। বিয়ের পর এতদিন ওকে দেখিনি। তাছাড়া এই নোংরা পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে যদি আমি ঘেন্না করে থাকি তো সে আমার ওই বোন। ওকে দেখতে খুব সুন্দর, লম্বা, তামাটে রং, রিজু শরীর, আর ওর সবচেয়ে প্রিয় দুটো জিনিস হলো পরনিন্দা, পরচর্চা ও পোশাক পরিচ্ছদ। হয়তো এজন্যই আমি ওকে অপছন্দ করি। 9:30 নাগাদ ভীষণ সুন্দর ঢিলে পোশাক গায়ে দিয়ে আমার বোন লাইব্রেরির ঘরে এলো। খুব শিগগিরই বুঝতে পারলাম আর সকলের মতো ও আমার উপস্থিতি এতটুকু টের পাচ্ছে না। যখন দেখলাম ও কফিনের পাশে, আমার কফিনের পাশে হাঁটু গেড়ে বসলো, তখন আমি রাগে কাঁপতে লাগলাম। কিন্তু যখন ও কফিনের বালিশে ঝুঁকে পড়ে চুমু খেলো, আমি জ্ঞান গুণী হারিয়ে বসলাম। সুতো কাটার একটা ছুরি টেবিলের সামনে পড়েছিল, সেটা তুলে নিয়ে ওর ঘাড় লক্ষ্য করে সজোরে বসিয়ে দিলাম। আমার বোন চিৎকার করে ঘর ছেড়ে ছুটে পালালো। চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। ভয় রীতিমতো কাঁপছে, মৃতদেহের নাক দিয়ে রক্ত পড়ছে। তখন আমি মনে মনে অভিসম্পাত দিলাম। তৃতীয় দিন সকালে ভীষণ তুষারপাত হলো। 11টা নাগাদ দেখলাম কালো পোশাক পরে গ্রামের লোকেরা বাড়িতে এসে ভিড় করছে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের জন্য। আমি লাইব্রেরিতে গিয়ে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলাম। শিগগিরই সব লোকজন সেখানে এসে হাজির হলো। কফিনের ঢাকনা বন্ধ করে কাঁধে তুলে নিল, তারপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। আর আমি বসে রইলাম বিষণ্ণ হয়ে। ভাবলাম আমার কাছ থেকে কোনো জিনিস যেন ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা যে কি তা ঠিক বুঝে উঠতে পারলাম না। প্রায় আধ ঘন্টা চিন্তায় বিভোর রইলাম, স্বপ্ন দেখলাম। তারপর আমি এগিয়ে গেলাম নিচে হল ঘরের দরজার দিকে। অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো চিহ্নই আর চোখে পড়ছে না, কিন্তু একটু পরেই দূরে নজর পড়ল তুষারের সাদা পটভূমিতে একটা কালো সুতো
এঁকে বেঁকে এগিয়ে চলেছে। আমি মরিনি, আমি মরিনি। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম। আমি মরিনি। তাজা তুষারে মুখ ঘষলাম, তুষারের গুঁড়ো ছড়িয়ে দিলাম ঘাড়ে মাথায়। ও ভগবান, আমি বেঁচে আছি। আমি আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। আমি আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি মরিনি, আমি মরিনি। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন ভিনসেন্ট ও স্যালিভান রচিত গল্প জীবিত ও মৃত। পাঠে দিব্যেন্দু, সাম্য, রক্তিম, অভিজিৎ, অরিন্দম এবং শম্পা। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।